সর্বনাশ, পদত্যাগ করা নাহিদ সমন্বয়ক সার্জিস হাসনাতের উপর কঠিন অ্যাকশন চালাচ্ছেন। এইদিকে আওয়ামী লীগ, অপরদিকে সেনাপ্রধান কঠিন বার্তা দিলেন। ডক্টর ইউনূস সবার কাছে ক্ষমা চাচ্ছে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এখন শেখ হাসিনা একটা মাস্টার প্ল্যান করেছেন। তো তথ্য হচ্ছে যে শেখ হাসিনা নাকি একটা বিশেষ বার্তা দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে তোমরা সবাই মিলে দেশের অবস্থা খারাপ করো, যেন মানুষ বলে আগেই তো ভালো ছিলাম। কেউ কেউ কিন্তু এটা বলা শুরু করছে, আগেই তো ভালো ছিলাম। থলের বিড়াল বের হচ্ছে একে একে। এতদিন বৈষম্য বিরোধী ছাত্র নেতা কিংবা সমন্বয়কদের বিরুদ্ধে যে নানান ধরনের অভিযোগ ছিল, চাঁদাবাজি থেকে শুরু করে নানান অপকর্মের যে অভিযোগ, তা এখন রীতিমতো তথ্য প্রমাণ দিয়ে এবং যথেষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের মুখ থেকে বের হচ্ছে। একটা নিউজ পোর্টালে ছাপা একটা চাঞ্চল্যকর খবর আপনাদের জন্য নিয়ে এসেছি। এই যে লক্ষ লক্ষ মার্কিন ডলার, কোটি কোটি বাংলাদেশি টাকা বাংলাদেশে ঢুকেছে, সেগুলো ঢোকার পর কাদের পকেটে সব থেকে বেশি গিয়েছে? নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, এই সমস্ত মহান দেশপ্রেমিকদের পকেটে ঢুকেছে। এখানে শিরোনামে বলা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বিটকয়েনে ঘুষ এবং অবৈধ তহবিল লুকিয়ে রাখা হয়েছে। ছিল নাহিদ ইসলাম, ওনার অ্যাকাউন্টে জমা পড়েছে 204টা বিটকয়েন এবং তা বাজার দর বর্তমানে $1,82,00,000 মার্কিন ডলার। তো ওই যে দেখেন তার বিটকয়েন অ্যাকাউন্টের স্ক্রিনশট এখানে দেওয়া আছে। তো তার যদি এই পরিমাণ কোটি কোটি টাকা তাদের অ্যাকাউন্টে থেকে থাকে, তাহলে তো তাদের তো বুঝিনি বিচারের মুখে আনা উচিত এবং তাদের জনগণের সামনে কৈফিয়ত দেওয়া উচিত। আওয়ামী লীগের ফেরার পথ কি প্রশস্ত হলো? আমি তো বলবো আওয়ামী লীগ আছেই। আওয়ামী লীগ ফিরবে না কেন? খুব জোরালোভাবে আওয়ামী লীগ ফিরছে। আজকেই আপনি দমন পীড়ন বন্ধ করুন, দেখুন আওয়ামী লীগের শক্তি কাকে বলে, দেখুন আওয়ামী লীগের জনপ্রিয়তা কাকে বলে। তো এবার সম্ভবত বিএনপি পতনের কফিনে শেষ পেরেক ঠুকে দিল। দেশের জনগণ তাকেও দেশ থেকে বিতাড়িত করবে এবং তাকে দেশ থেকে পালিয়ে যেতে হবে। আইন শৃঙ্খলা নিয়ে মাসিক মিটিংয়ে অংশ নেন নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত 4 ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। মিটিং শেষে অপারেশন ডেভিল হান্টের অভিযানে তাদের আটক দেখানো হয়। তবে মিটিংয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত আরো 2 চেয়ারম্যান উপস্থিত থাকলেও তাদেরকে আটক করা হয়নি। জাতির সামনে এখন প্রশ্ন হলো, সেন্ট মার্টিন দ্বীপটা কি আমেরিকার কাছে বিক্রি হয়ে গেল কিনা? চারিদিক থেকে এরকম তথ্যপত্র আমাদের হাতে আসছে, যেটা আর অবিশ্বাসও করা যাইতেছে না। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে সে হাটে হাড়ি ভাঙা শুরু করছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশ বা দেশের বাইরের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করার পরই তিনি মহা বিপদে পড়ে গেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সার্জিস আলম, সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর উপর কঠিনভাবে হামলা চালাচ্ছে বাংলাদেশের জনগণ এবং সাধারণ ছাত্ররা। সম্মানিত দর্শক মণ্ডলী, তার পদত্যাগই যেন সমন্বয়কদের দলের কাল হয়ে দাঁড়িয়েছে। সমস্ত কিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে গরম উত্তপ্ত একটি নিউজ শুনতে পারবেন, চাঞ্চল্যকর তথ্য পাবেন। তো দর্শক মণ্ডলী, বেশি কথা বাড়াবো না, ভিডিওতে রয়েছে চাঞ্চল্যকর তথ্য। আপনারা ধারাবাহিকভাবে ধৈর্য সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন। এই যে লক্ষ লক্ষ মার্কিন ডলার, কোটি কোটি বাংলাদেশি টাকা বাংলাদেশে ঢুকেছে, সেগুলো ঢোকার পর কাদের পকেটে সব থেকে বেশি গিয়েছে সেটাও মোটামুটি আমরা জানি। নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, এই সমস্ত মহান দেশপ্রেমিকদের পকেটে ঢুকেছে মোটামুটি আমরা জানি। আর তার আশেপাশে যারা রয়েছে তাদের কাছেও কিছু গিয়েছে, কিন্তু মোটা অংশটা এই সমস্ত ফ্রন্টলাইনে যে দেশপ্রেমিকরা ছিল তাদের পকেটে ঢুকেছে। একটা নিউজ পোর্টালে ছাপা একটা চাঞ্চল্যকর খবর আপনাদের জন্য নিয়ে এসেছি। প্রথমে এই স্ক্রিনশটগুলো দেখে নিন। এই হচ্ছে নাহিদ ইসলামের অ্যাকাউন্ট। এখন এখানে কত কি আছে না আছে সংখ্যা, সেখানে এখন নজর দেওয়ার দরকার নেই, কারণ আসছি এরপরে সেই জায়গাটায় আসছি যে কার অ্যাকাউন্টে কত টাকা আছে। আগে অ্যাকাউন্টের স্ক্রিনশটগুলো দেখে নিন। এই হচ্ছে নাহিদ ইসলামের স্ক্রিনশট অ্যাকাউন্টের। এই হচ্ছে আমাদের প্রেস সচিব শফিকুল আলম, তার অ্যাকাউন্টের স্ক্রিনশট। নাম্বারের দিকে নজর দেওয়া দরকার নেই, আসছি নাম্বারে। এই হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার অ্যাকাউন্টের স্ক্রিনশট। আচ্ছা, এই হচ্ছে আমাদের আরেক দেশপ্রেমিক সার্জিস আলম, তার অ্যাকাউন্টের স্ক্রিনশট। আচ্ছা, এই হচ্ছে আমাদের আরেক মহান দেশ নায়ক খান তালাত মোহাম্মদ, তার অ্যাকাউন্টের স্ক্রিনশট। এই ভাইয়ের অ্যাকাউন্টের স্ক্রিনশট। এটা সব বিদেশি অ্যাকাউন্ট আসছে। আচ্ছা, এবার আপনাদেরকে দেখাই দ্য এশিয়া পোস্ট নিউজ। এই যে স্ক্রিনশটগুলো আপনাদেরকে দেখালাম, এই সমস্ত সেই স্ক্রিনশট। আর এই সংবাদটি ছাপা হয়েছে দ্য এশিয়া পোস্ট নিউজ এই ওয়েবসাইটে, এই সংবাদ মাধ্যমে। বন্ধুরা, আমি এই নিউজটাকে বাংলায় আর কি অনুবাদ করে নিয়েছি, যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয়, আমারও বুঝতে সুবিধা হয়। এখানে শিরোনামে বলা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বিটকয়েনে ঘুষ এবং অবৈধ তহবিল লুকিয়ে রাখা হয়েছে। বুঝতে পারলেন? এই যে অ্যাকাউন্টগুলো আপনারা দেখলেন, এগুলো হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্ট, মানে ক্রিপ্টোকারেন্সি শুনেছেন তো, বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি, সেই ক্রিপ্টোকারেন্সির অ্যাকাউন্ট এইগুলো, এই সমস্ত। বন্ধুরা, এখানে টাকা রাখার মূল কারণ হচ্ছে গোপনীয়তা। ব্যাংকে টাকা রাখলে বা ক্যাশ রাখলে সেটা সরকারের নজরে পড়ে, কিন্তু বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি গোপন রাখা যায়। বিটকয়েন্টে অ্যাকাউন্ট খুলতে শুধু একটা ইমেল বা ভিপিএনের দরকার পড়ে।
তাই আসল মালিককে ওই অ্যাকাউন্টের তা সহজে জানা যায় না, কারণ ভিপিএনের মাধ্যমে অ্যাক্সেস করা হয় আর একটা আপনার ইমেলের মাধ্যমে অ্যাক্সেস করা হয়। কে টাকা রেখেছে কিছু জানা যায় না। দ্বিতীয় বিষয়, সরকারের নিয়ন্ত্রণ করা কঠিন। ব্যাংক বা মেল ব্যাংকিং, বিকাশ, নগদ এর মাধ্যমে টাকা রাখলে সরকার সহজেই ফ্রিজ করতে পারে, কিন্তু বাইন্যান্স বা বিটকয়েন সরকার সরাসরি নিয়ন্ত্রণ করতে পারে না। একবার টাকা ক্রিপ্টোতে চলে গেলে সেটা অন্য দেশে সহজে পাঠানো যায় এবং ক্যাশ আউট করা যায়। আচ্ছা, 3 নম্বর সুবিধা, দেশের বাইরে টাকা পাঠানো সহজ। বাংলাদেশ থেকে সরাসরি $মিলিয়ন বিদেশে পাঠানো কঠিন, কিন্তু ক্রিপ্টোকারেন্সি অল্প সময়ের মধ্যে পৃথিবীর যে কোনো জায়গায় পাঠানো যায় কোটি কোটি টাকা। আচ্ছা, 4 নম্বর, লেনদেনের রেকর্ড রাখা কঠিন। ব্যাংকে টাকা রাখলে সব লেনদেনের রেকর্ড থাকে, কোথায় কি কত পাঠানো হচ্ছে, কত নেওয়া হচ্ছে, কিন্তু এতে কোনো রকম রেকর্ড ট্র্যাক করা যায় না। বিটকয়েন ট্রানজ্যাকশন ট্র্যাক করা কঠিন, কারণ এতে ব্যক্তির আসল নাম থাকে না, অর্থাৎ কেউ সহজে প্রমাণ করতে পারবে না যে এই টাকা তাদের, ধরতেই পারবে না, তা প্রমাণ করার বিষয় তো পরবর্তী একটা প্রসঙ্গ। যারা অবৈধভাবে টাকা উপার্জন করে তারা বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে, কারণ এটি গোপন রাখা সহজ, ট্র্যাক করা কঠিন এবং দেশের বাইরে পাঠানো সহজ। তো মোটামুটি একটা ধারণা পেয়ে গেলেন যে কেন তারা বা যে কোনো অবৈধ টাকা যারা নিজ আত্মসাৎ করে তারা কেন বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে। আচ্ছা, এবার আসি মূল প্রসঙ্গে, যে কার অ্যাকাউন্টে ভাই কত টাকা আছে। বন্ধুরা, এই প্রতিবেদন বলছে, তারা যে স্ক্রিনশটগুলো পেয়েছে, তারা বলছে আমাদের সূত্রগুলি সম্প্রতি বিস্ফোরক স্ক্রিনশট এবং গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে, যা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আরোপিত দুর্নীতির অভিযোগকে চূড়ান্তভাবে প্রমাণ করতে পারে। আমাদের সূত্রগুলি একাধিক স্ক্রিনশট উন্মোচন করেছে, যা ইঙ্গিত দেয় যে বেশ কয়েকজন অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকর্তা মাত্র 6 মাসের মধ্যে লক্ষ লক্ষ ডলার, টাকা নয় কিন্তু, লক্ষ লক্ষ ডলার আয় করেছেন। এবার একে একে প্রত্যেকের অ্যাকাউন্টের বিষয়টা জানুন। প্রধান উপদেষ্টার বর্তমান প্রেস সচিব শফিকুল আলম, তিনি আশ্চর্যজনকভাবে 93.06 বিটিসি জমা করেছেন, যা প্রায় $10 মিলিয়ন বা 100 কোটি বাংলাদেশি টাকা। বিটিসি মানে বিটকয়েন, 93.06 বিটিসি। এই যে কোথায় তার অ্যাকাউন্টটা, এই যে 93.06 বিটিসি। আর এই 93.06 বিটিসি অর্থ হচ্ছে 100 কোটি বাংলাদেশি টাকা। পরবর্তী নাহিদ ইসলাম, তার বাইন্যান্স ব্যালেন্স 204.64 বিটিসি, যা 220 কোটি বাংলাদেশি টাকা, প্রায় $19 মিলিয়ন বেশি বলে জানা গিয়েছে। এটা হচ্ছে নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম কই এই হচ্ছে নাহিদ ইসলাম, 204.64 নাহিদ ইসলাম। আচ্ছা, এরপর আসে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি 113 বিটিসি জমা করেছে, 113 বিটিসি জমা করেছে, যা প্রায় $12 মিলিয়ন সমান। বুঝতে পারছেন? এরপর আসে সার্জিস আলম, তিনি কোনো সরকারি পদে অধিষ্ঠিত নন, এটাই সবচেয়ে আশ্চর্যকর। এই নাহিদ ইসলাম, প্রেস সচিব, তারপরে এই সজীব ভুঁইয়া, এরা না হয় সরকারে আছে, বুঝতে পারছি কীভাবে এসছে, কিন্তু এরা সরকারের পদেই নেই, কিন্তু তা সত্ত্বেও তার অ্যাকাউন্টে $7.76 মিলিয়ন একটি বিস্ময়কর সম্পদ জমা করেছেন। খান তালাওয়াত মোহাম্মদ রফি, সার্জিস আলমের মতো তিনিও কোনো সরকারি পদের অধিকারী নন, তবে পূর্ণ রাষ্ট্রীয় প্রোটোকল ভোগ করেন। রাফি 11.09 বিটিসি জমা করেছেন বলে জানা গিয়েছে, যা একজন সাধারণ বাংলাদেশি ছাত্রনেতার জন্য আশ্চর্যজনক পরিমাণ। শেখ হাসিনা একটা মাস্টার প্ল্যান করেছেন, দাবিকার উপদেষ্টা আসিফের, যে বাংলাদেশের পরিস্থিতি খারাপ করতে হবে, কেন, যেন সরকার স্টেবল করতে না পারে। তো সরকারের বিপরীতে কি শুধুমাত্র আওয়ামী লীগই চিন্তা করতেছে নাকি আর অন্য কেউ চিন্তা করতেছে? এই সরকারের উপর মোটামুটি সবাই এখন বিরক্ত। প্র্যাকটিক্যাল বক্তব্যটা হচ্ছে বিরক্ত। কেন? সরকার এখন একটা রাজনৈতিক দলকে প্রমোট করছে, রাজনীতির মাঠে নতুনত্ব আসছে, মানে এই ধরনের লড়াই আছে আমাদের রাজনীতির, বিভক্ত। তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটার মধ্যে একটা ঘটনা ঘটার চান্স আছে। আপনি দেখেন যুক্তরাজ্য বলছে বাংলাদেশে স্মরণকালের ভয়াবহ একটা ঘটনা ঘটবে। উপদেষ্টা নাহিদের বক্তব্য, তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে। এখন স্বাভাবিক, সরকারে যেহেতু তারা আছে, ডিজিএফআই, এনএসআই, গোয়েন্দা যা আছে সবকিছু তাদের কাছে আছে। তো তথ্য হচ্ছে যে শেখ হাসিনা নাকি একটা বিশেষ বার্তা দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের, যে তোমরা সবাই মিলে দেশের অবস্থা খারাপ করো, যেন মানুষ বলে আগেই তো ভালো ছিলাম। কেউ কেউ কিন্তু এটা বলা শুরু করছে, আগেই তো ভালো ছিলাম। ডক্টর ইউনূসের সরকার সেনাবাহিনীকে ব্যবহার করেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ভিতরে রাখতে পারে নাই। তো সরকারের বক্তব্য কেন রাখতে পারে নাই? কারণ আওয়ামী লীগ পেছন থেকে খেলছে। তো আওয়ামী লীগ যদি খেলে, যে আপনার অপারেশন ডেভিল হান্ট চালাইয়া যাদেরকে ধরলেন, আমি আমার এলাকার 2 একজনের কথা বলি, খুবই ভালো ভদ্র মানুষ, আওয়ামী লীগ করছে, তাদেরকেও ধরলেন। তার মানে যত ডেভিল আছে সবই ধরে ফেলছেন। বাহিরে কারা? 5ই আগস্টের পর যারা জেল মানে ভাঙ্গা পলাইলো, লক্ষ লক্ষ অস্ত্র, হাজার হাজার অস্ত্র লুট হয়ে গেল, উদ্ধার করছেন। দাগি দাগি আসামিরা জামিনে বের হচ্ছে, একটা হিরিক লেগে গেছে।
আওয়ামী লীগ সরকার আমলে যারা এরকম অপরাধে বিভিন্ন কারণে গ্রেপ্তার হয়েছে তারা প্রকাশ্যে ঘুরছে। এক পুলিশ বলছে, ভাই এক সান্দাবাজ রে আমি এক সপ্তাহে 3 বার গ্রেপ্তার করছি, তারপরে সে জামিন পাচ্ছে কিভাবে? এগুলো একটু মনিটরিং করতে হবে। দেখেন, অপরাধী যেই দলেরই হোক, ও বিএনপি আসবে, বিএনপি লোকের ছেড়ে দিতে হবে, জামাতের লোকের ছেড়ে দিতে হবে। আবার কখনো আওয়ামী লীগ আসবে, পানির মতন যে আছে না যে সগিরাগুলো নাকি পানির মতন ঝইরা যায়, তো আমরা দেখছি সরকার পরিবর্তন হলে ডক্টর ইউনূসের মামলাও পানির মতন ঝরে গেল, ওনার ট্যাক্সের টাকাও পানির মতন মাফ হয়ে গেল, ছাত্র উপদেষ্টার অনেক কিছু পানির মতন হয়ে গেল। মানে এই বিষয়গুলোও কিন্তু মানুষ কনসার্ন করে। আজীবন তো আপনিও ক্ষমতায় থাকবেন না, জবাবদিহি করতে হবে না? আপনার তো জবাবদিহিতে আছে নাকি? তো বক্তব্য হচ্ছে কি, যা ঘটে এখন আওয়ামী লীগের উপর দিয়ে যাচ্ছে। যদি আওয়ামী লীগ অরিজিনাল এরকম বলে থাকে, ভাই দিয়ে দেন, এই ধরে টরে সব গ্রেপ্তার করে ক্রস ফায়ার দিয়ে দেন। মানুষ মুক্তি চায়, শান্তি চায়। শেখ হাসিনা এরকম পরিকল্পনা দিয়েছে, সরকারের কাছে তথ্য আছে, তো সামলান। আপনাদেরকে সামলাতে হবে, ক্ষমতায় বসছেন। আওয়ামী লীগের ফেরার পথ কি প্রশস্ত হলো? আমি তো বলবো আওয়ামী লীগ আছেই। আওয়ামী লীগ ফিরবে না কেন? খুব জোরালোভাবে আওয়ামী লীগ ফিরছে। আওয়ামী লীগকে আপনি কি চাইলেই বাদ করে দিতে পারবেন, বাতিল করে দিতে পারবেন? বিগত 7 মাসে আওয়ামী লীগ আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আজকেই আপনি দমন পীড়ন বন্ধ করুন, আইন শৃঙ্খলা বাহিনীকে বলে দিন যে আওয়ামী লীগের উপরে কোনো অত্যাচার করা হবে না। দেখুন আওয়ামী লীগের শক্তি কাকে বলে, দেখুন আওয়ামী লীগের জনপ্রিয়তা কাকে বলে। আপনারা দেখছেন বিভিন্ন জায়গায়, আমরা দেখছি, তবুও অস্বীকার করছি যে আওয়ামী লীগ অস্বীকৃতিপূর্ণ একটি প্ল্যাটফর্ম, একটি দল। আমি যে মুহূর্তে আপনাদের সামনে কথা বলছি, ঠিক তার কদিন আগে 26শে ফেব্রুয়ারি আজকে আপনাদের সঙ্গে কথা বলছি, 24শে ফেব্রুয়ারিও একটা খবর পেলাম যে খবরটা ছোট, যে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন হলো। সেই নির্বাচনেও আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। আইনজীবী সমিতির নির্বাচন সারা বাংলাদেশে যেগুলো হয়েছে সেগুলোর প্রায় বেশিরভাগ আওয়ামী লীগ জয়লাভ করেছে। চাঁপাইনবাবগঞ্জ কিংবা রাজশাহী, নওগাঁ, এসব কোন এলাকা? আপনি যদি 2009-এর ইলেকশনের আগে ফিরে যান, সেই অঞ্চলগুলোকে বলা হতো কিন্তু বিএনপি জামাতের ঘাঁটি, বিশেষ করে বিএনপির ঘাঁটি বলা হতো। চাঁপাইনবাবগঞ্জকে বিএনপির ঘাঁটি বলা হয়। সেখানে আওয়ামী লীগের জয় কেন, নিরঙ্কুশ জয় কেন আইনজীবী সমিতির নির্বাচনে? তাহলে কি আপনি আওয়ামী লীগকে অস্বীকার করতে পারবেন? কোনোভাবেই পারবেন না। আওয়ামী লীগ আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আরেকটি কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই, নরেন্দ্র মোদী ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র সফর করে দেশে ফিরলেন 15 ফেব্রুয়ারি শনিবার। ঠিক মাঝখানে একদিন গ্যাপ দিয়ে রোববার সোমবার রাতে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা অনলাইনে ভার্চুয়ালি যুক্ত হলেন আওয়ামী লীগের ফেসবুক পেজে, এবং সেখানে যুক্ত হয়ে অত্যন্ত দৃঢ়কণ্ঠে দৃঢ়তার সাথে বললেন যে তিনি দেশে ফিরবেন এবং তিনি অপরাধীদের বিচার করবেন। তিনি সেই ভার্চুয়ালে অংশ নিয়েছিলেন। বিশেষ করে পুলিশ সদস্যদের উপরে যে অত্যাচার হয়েছে, যে হত্যাকাণ্ড হয়েছে, সেই পুলিশ সদস্যদের পরিবারের দুঃখ কথা শুনতে যুক্ত হয়েছিলেন। সেই পরিবারগুলোকে সান্ত্বনা দেবার জন্য শেখ হাসিনা বলেছিলেন যে আমি দেশে ফিরব এবং অপরাধীদের বিচার করব। আল্লাহ আমাকে এই বিচার করবার জন্যই হয়তো বেঁচে রেখেছেন। অত্যন্ত দৃঢ় কণ্ঠে শেখ হাসিনা কিন্তু বলেছেন। শেখ হাসিনা কেন বললেন? নরেন্দ্র মোদী ফিরে এলেন 2 দিন আগে, ঠিক 2 দিন পরে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বললেন যে আমি দেশে ফিরব, দেশে ফিরে অপরাধীদের বিচার করব। দৃঢ় আশাবাদ ব্যক্ত করলেন। সবকিছুর একটা করে কার্যকরণ আছে। আবার এই যে মুহূর্তে কথা বলছি তার ঠিক 1 দিন আগে বাংলাদেশের এই মুহূর্তে আমি বলবো নিয়ন্ত্রক বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি 25 ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন, এবং এই বক্তব্যে আওয়ামী বিরোধী শিবিরে, বিরোধী প্ল্যাটফর্মে একটা দারুণ ভীতির সঞ্চার হয়েছে। জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন যে নির্বাচনটি কতদিনের মধ্যে, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এবং নির্বাচনটি হতে হবে ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক। আমি গতকালকের বক্তব্যে বলেছি যে ইনক্লুসিভ কার জন্য, অন্তর্ভুক্তিমূলক কার জন্য? আওয়ামী লীগের জন্য। কারণ আপনারা যে সব রাজনৈতিক দল আছেন, প্রধান রাজনৈতিক দল বিএনপি শুধু আছেন, আওয়ামী লীগ নেই। তাহলে আওয়ামী লীগ যদি না থাকে তাহলে নির্বাচনটি ইনক্লুসিভ কিভাবে হয়? তাহলে সেনাপ্রধান কি কোথা থেকে বার্তা পেলেন? তার নিজের বিবেচনা, আন্তর্জাতিক বার্তা, সেই থেকে তিনি কি বললেন যে ইনক্লুসিভ নির্বাচন? এবং আরেকটি বিষয় আমার একটু বলতেই হয় যে আমি বরাবরই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নেতিবাচক মনে করতে পারি না এখন পর্যন্ত। অনেক আওয়ামীপন্থী অনেকে বলেন যে জেনারেল ওয়াকারুজ্জামান মির্জাফর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় এবং সেনাপ্রধান হিসেবে তিনি আওয়ামী লীগের সাথে বিট্রে করেছেন। আমারও কখনো কখনো মনে হয়, আমিও কখনো কখনো দ্বিধান্বিত হই যখন মনে আসে সেনাপ্রধান আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, সেনাবাহিনী আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, গণভবন, সংসদ ভবন কিংবা ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর সেনাবাহিনী রক্ষা করতে পারেননি, এর দায় সেনাপ্রধান এড়াতে পারেন না। এগুলো যখন মনে হয় তখন আমারও খটকা লাগে। কিন্তু আমি সত্যিকার অর্থে দৃঢ়ভাবে সেনাপ্রধানকে দোষারোপ করতে পারি না। এখন পর্যন্ত দোষারোপ করবার মতো পরিস্থিতি আমার মনের ভেতরে জাগেনি।
আমি নিশ্চিত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পরিস্থিতির শিকার। এই যে গত 6 মাস 7 মাসে যে ঘটনাগুলো ঘটেছে, তিনি অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারেননি, যে তার ওই যে বললাম বিশেষ কোনো পরিস্থিতির শিকার, বিশেষ কোনো ষড়যন্ত্রের শিকার। 25 ফেব্রুয়ারি সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন সেখানেও তিনি অনেক কথা বলেছেন। সেনাবাহিনীকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, সেনা প্রধানকে মুখোমুখি করা হচ্ছে, এবং ভেতরে ভেতরে আরও ঘটনা আছে, দুর্ঘটনা আছে। সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রও হয়েছে। সবকিছু তো আর প্রকাশ্য বলা যায় না। এসব ট্যাকেল করতে গিয়ে এমনকি 5 আগস্ট থেকেই তারা নানা পরিস্থিতি ট্যাকেল করতে হয়েছে। আপনি একবার চিন্তা করুন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যদি মির্জাফরি হতো, চূড়ান্ত বিদ্রোহী যদি করতো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপদে সামরিক যান, এই সেনাবাহিনীর যানবাহনে চড়ে তিনি নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারতেন না। ওই গণভবনে তিনি হত্যার শিকার হতেন। অথবা শেখ হাসিনা, শেখ রেহানা আজকে জেলে অন্তরীণ থাকতো, এবং এই যে একটি দখলদার সরকার কিংবা জামাত শিবির, তারা অতি দ্রুত তাকে বিচারের আওতায় আনতো। এখন তো শেখ হাসিনাকে বিচারের আওতায় আনবারও সুযোগ নেই তাদের, কিংবা ওই সময় তারা হত্যা করতে পারেনি। সেখানে হাসিনাকে বাঁচিয়েছেন। এত আপত্তি, এত বাধা, এত কিছুর পরেও আমি বলবো সেনাবাহিনী এবং সেনাপ্রধানের দূরদর্শিতায় বাঁচিয়ে দিয়েছেন। আপনারা নিশ্চয়ই ভারতীয় সেনাবাহিনীর প্রধানের উপেন্দ্র দ্বিবেদীর একটি স্টেটমেন্টের কথা শুনেছিলেন, যে তিনি বলেছিলেন 5 আগস্ট আমাদের প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছিল বাংলাদেশের সেনাবাহিনী প্রধানের সাথে। আমি এসব নানা কারণে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে মির্জাফর মনে করতে পারি না। আমি যেটি বলছিলাম যে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে উঠছে, আওয়ামী লীগ ফিরছে এবং আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগকে বাদ দিতে পারবেন না। গায়ে মানে না আপনি মোড়ল হতে পারবেন না। আপনি নতুন রাজনৈতিক দল আনছেন, আপনারা পুরনো জামাত শিবির আছেন, বিএনপিকে তো 12টা বাজিয়ে দিয়েছেন। আওয়ামী লীগকে বাদ দেবেন, বিএনপিকেও বাদ দিতে পারবেন না। ওই ঘুরে ফিরে বিএনপি আওয়ামী লীগে আসবে। নতুন নতুন অনেক কিছু করা যায়, কিন্তু আসলে সেগুলো কোনো কিছুই সম্ভব হবে না। কাজেই আওয়ামী লীগ যে আছে, দেশে অবস্থান করছেই এবং বিপুল জনপ্রিয়তা নিয়ে অবস্থান করছে। অনেকে বলে যে পতিত সর্বশেষ গণ অভ্যুত্থানের মাধ্যমে পতিত কোনো সরকার ক্ষমতায় আসে না। বাংলাদেশে একটি নজির সৃষ্টি হবে, একটি নজিরবিহীন ঘটনা ঘটবে। বাংলাদেশে সারা পৃথিবীকে দেখিয়ে দেওয়ার, পৃথিবীতে উদাহরণ সৃষ্টি করবার মতো একটি ঘটনা ঘটবে, যে আওয়ামী লীগ ফিরে এসছে। সেই পরিস্থিতি ঘটবে। আমরা সেই পরিস্থিতি দেখতে পাচ্ছি, তীব্রভাবে দেখতে পাচ্ছি। ছাত্র সমন্বয়কদের মধ্যে নিজেদের মধ্যে আবারও নতুন করে মারামারির ঘটনা ঘটলো। আজকে সেই ঘটনা আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এক ধরনের মারামারির ঘটনা, এক ধরনের ধস্তাধস্তির ঘটনা ঘটলো, এবং নতুন ছাত্রদের যে নতুন ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের অনুষ্ঠানে এই ঘটনা ঘটলো। আত্মপ্রকাশ হলো ঠিকই, কিন্তু আত্মপ্রকাশে মারামারির ঘটনাটা ঘটলো। কি ঘটলো সেখানে? দেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে ছাত্র সমন্বয়করাও তালগোল পাকিয়ে ফেলছেন কিনা, সেই আলোচনায় ছোট্ট করে করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.tv ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে দেখতে পারেন ইউটিউবে, ফেসবুকে। চলে যাই মূল ভিডিওতে। বলছিলাম ছাত্র সমন্বয়কদের নিজেদের মধ্যে আবারও মারামারির ঘটনা ঘটেছে। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই ঘটনা আমরা দেখেছি। সংবাদ সম্মেলনটা ছিল ছাত্রদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভেঙে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা এবং নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণা। সেখানেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হাতাহাতি ধস্তাধস্তির ঘটনা ঘটে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বৈষম্যবিরোধী আন্দোলনে জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় অনেক বড় ভূমিকা পালন করেছে, কিন্তু তাদেরকে কোথাও কোনো জায়গায় দাম দেওয়া হয়নি, কোনো জায়গায় তাদেরকে সুযোগ দেওয়া হয়নি, এই অভিযোগ তাদের। নতুন যে দল তৈরি হলো, সেই দলেও কোনো পদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের কোনো প্রতিনিধিত্ব নেই। সেই জন্য তারা খেপেছে, এবং সেই খেপার ফলে যেটা হয়েছে, আজকে খুবই হট্টগোল হয়েছে, ধস্তাধস্তি হয়েছে, ধাক্কাধাক্কি হয়েছে। একজন ছাত্রের পোশাক আশাক সব ছিঁড়ে ফেলা হয়েছে, এরকম ভিডিও আমরা দেখেছি। যে সংগঠনের আত্মপ্রকাশের জন্য এই সংবাদ সম্মেলন করা হয়েছে, সেই সংগঠনের নাম প্রকাশ করা হয়েছে। তার নাম হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভেঙে এই নামের একটা ছাত্র সংগঠনের জন্ম হলো আজকে। কিন্তু সেটা জন্ম হতে গিয়ে এই মারামারির ঘটনাটা ঘটলো, জামাকাপড় ছেঁড়াছেঁড়ির ঘটনাটা ঘটলো। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দাবি, তাদের কৃতিত্বপূর্ণ অবদান থাকা সত্ত্বেও তাদের মূল্যায়ন করা হয়নি। বৈষম্যবিরোধী
বিরোধী আন্দোলনের সমন্বয়করা তাদের অবমূল্যায়ন করেছে, যারই ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভেঙে তাদের নেতৃত্বের দ্বন্দ্বের কারণে নতুন যে ছাত্র সংগঠনের জন্ম হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেই সংগঠনেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কোনো প্রতিনিধিত্ব নেই। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন একেবারে নিম্নগামী, যখন সরকার অস্থিরতার মধ্যে বাস করছে, যখন সেনাপ্রধান গতকালকে রীতিমতো বোমা ফাটিয়েছেন, ছাত্র সমন্বয়কদের সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন, সরকারকে সাবধান করে দিয়েছেন, মব জাস্টিস আর করা যাবে না, করলে পরিণতি ভালো হবে না, এই কথা বলেছেন। সারা দেশে মবের রাজত্ব যেভাবে তৈরি করা হয়েছে, যার কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, এই কথা সেনাপ্রধান সরাসরি বলেছেন। ঠিক তখন ছাত্রদের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, নিজেদের মধ্যে কোন্দল তাদেরকে কোন পর্যায়ে নিয়ে যাবে, যখন আবার শোনা যাচ্ছে তাদের মূল যে দল, নতুন রাজনৈতিক দল, সেটা ঘোষণা করা হবে একদিন পরেই। প্রিয় দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সার্জিস, সমন্বয়ক হাসনাত, তাছাড়া প্রধান সমন্বয়কদের উপর কঠিন হামলা চালানো হচ্ছে, কারণ তাদের এখন ক্ষমতা কমে গেছে। উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার প্রতিবেদন শুনতে পারলেন। সম্মানিত দর্শক, বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা খুবই উত্তপ্ত। এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? এই দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই দেখতে চাই। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।